আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। আকাশে হেলিকপ্টার, রাস্তায় সেনা, বাংলাদেশে কি এমার্জেন্সি লাগু হতে চলেছে? এখন অনেকটা সেরকমই অবস্থাটা বাংলাদেশের ঠিক কিরকম আপনাদেরকে একটা ছোট্ট 2 লাইনের গল্প বলে বোঝাচ্ছি। আপনারা ছোটবেলায় ওই রাজার গল্প পড়েছিলেন না? রাজা ঘুমন্ত অবস্থায় তার প্রিয় একটা বাঁদরকে হাতে তরোয়াল দিয়ে তাকে পাহারার কাজে নিযুক্ত করেছিল। বাঁদরটা কি করেছিল? রাজার গলায় একটা মাছি বসেছিল, সেই মাছিটাকে মারতে গিয়ে পুরো রাজার গলাতেই তরোয়াল চালিয়ে দিয়েছিল। বাংলাদেশের অবস্থাটা ঠিক এরকমই, ওই গল্পের মতো। বাংলাদেশের মানুষ, জামাত, আমেরিকা যারা ডলার ছড়িয়েছিল, তারা প্রত্যেককেই চেয়েছিল নির্বাচিত শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে এই ছাত্রদের একটা সংগঠনকে ক্ষমতায় রাখতে। দেশের উন্নতি হবে মানুষ ভেবেছিল, কিন্তু আলটিমেটলি ছাত্রদের হাতে ক্ষমতা যাওয়ায় ওই রাজার প্রিয় বাঁদরের মতন অবস্থা হয়েছে, যারা এখন বাংলাদেশের গলা কাটতে উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে এখন সেনার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, মিছিল মিটিং চলছে। সেনাকে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। সেনা বলছে সমস্ত রাজনৈতিক দলকেই ভোটের মাঠে নামতে দিতে হবে, আওয়ামী লীগকেও নামতে দিতে হবে। এখন বাংলাদেশ সেনার উপর চাপ কাদের কাদের আছে এটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না। একটা আন্তর্জাতিক চাপ রয়েছে বাংলাদেশের সেনার উপর, যে শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশের সামনের ভোটে অংশগ্রহণ করতে দিতে হবে, যেটা আবার ভয়ে এই ছাত্রদল চায় না। কেন চায় না? কারণ জামাত এবং ছাত্রদল চায় বাংলাদেশে এইরকম ভাবেই অরাজকতা চলুক। আর ছাত্রদলের আবার সবাই নেতা কর্মী নেই, তারাও ভালো করে জানে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিলে তারা কোনো রকমেই পাত্তা করতে পারবে না। ফলে এখন সিচুয়েশন কি? বাংলাদেশের সেনাবাহিনীর হাতে, সেনা প্রধানের হাতে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেনা শাসন লাগু করা ছাড়া কোনো উপায় এই মুহূর্তে নেই। ঠিক কি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে সবটা একেবারে পরিষ্কার বাংলায়, গোদা বাংলায় বোঝাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সেনা প্রধানের সঙ্গে এই ছাত্র দলের 2জন বৈঠক করেছিলেন। ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনা বৈঠক করে বেরিয়ে এসে হাসনাত আব্দুল্লাহ একটা সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট দিয়ে দিল যে এই হয়েছে, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে সেনাবাহিনী চাপ দিচ্ছে, এর পেছনে ভারত আছে, এইসব বিভিন্ন লিখে একটা ফেসবুকের পোস্ট দিয়ে দিল। ব্যাস, মানুষ আবার খেপে উঠে ছাত্র দল এবং জামাত রাস্তায় নেমে গেল। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তারা সরাসরি একেবারে সেনার বিরুদ্ধেই বলতে শুরু করে দিল। ওই যে বললাম, ছাত্রদের যারা ফেসবুকে এতদিন বিপ্লবটা করতেন সবাই নেতা। কি বলছে সেই সব নেতারা, শুনুন একবার। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। ঢাকা জুড়ে রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল শুরু হয়ে গেল এই পরিস্থিতিকে সামাল দিতে। এই মুহূর্তে যেখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে সেটা হচ্ছে ঢাকাতে বিজয় সরণি, গুলশান, শান্তিনগর, প্রেস ক্লাব, রামপুরা, মিরপুর, বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন রয়েছে। বেশ কিছু এলাকায় সেনাবাহিনীর ট্যাঙ্ক মোতায়েন করা রয়েছে, কিছু এলাকায় হেলিকপ্টার চলছে। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেনা যদি এটা বলে থাকে তাহলে সেনার বিরুদ্ধেও বিদ্রোহ হবে। হাসনাত আব্দুল্লাহ বড় একটা পোস্ট দিলেন এবং সেই পোস্টে তিনি বলার চেষ্টা করলেন যে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
এবং আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30টা। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি অনেক ভালো। এবং আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার আগে হবে, সেনার বিরুদ্ধে লিখে দিল হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখন শুকায় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখন পর্যন্ত 7 হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনই পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে গুম খুন হত্যা এখনই পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না বলে দিয়েছেন, তারা যেন এখান থেকে সরে যায়। আপনারা দেখতে শিক্ষার্থীদের সাথে কিন্তু হাতাহাতি হচ্ছে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন, এবং সেনাবাহিনীকে দেখে কিন্তু শিক্ষার্থীরা ভুয়া দিচ্ছেন। দর্শক, শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর কিন্তু হাতাহাতি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেনাবাহিনীকে কিন্তু ভুয়া স্লোগান দিয়ে কিন্তু সেখান থেকে বিতাড়িত করে দিয়েছেন। সেনার বিরুদ্ধে লিখে দিল হাসনাত আব্দুল্লাহ। দুদিন ধরে বিতর্ক, রাস্তায় আবার নেমে গেল ছাত্র সমাজ। সেনাবাহিনীর বিরুদ্ধে রাজ্যে দেশের মানুষকে ক্ষুব্ধ করে তোলা, সেনাবাহিনীর বিরুদ্ধে মতামত গড়ে তোলা। তার একদিন পরেই এবার হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেনার সঙ্গে কথা বলতে যে গিয়েছিল সেই সার্জিস আলম আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। সার্জিস আলম কি লিখলো? সার্জিস আলম পুরোপুরি আবার এই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লিখলো। পরিষ্কার লিখছে, 11ই মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন এবং বিয়োজন সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যের যাওয়ার কথা ছিল, কিন্তু তার ব্যক্তিগত সমস্যার জন্য যেতে পারেনি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। সেনা ভবনে সেই রুমে আমরা 3 জন ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ এবং রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। দুজনকে দেখা করতে নিয়ে গিয়েছিল সেনাপ্রধান হাসনাত এবং সার্জিস, দুজনের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল। অবিশ্বাস্য ব্যাপার। এদেরকে আবার মানুষ এদের নিয়ে পোস্ট দিচ্ছে বাংলাদেশে। কি লিখছে? হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিল, সারা দেশে প্রতিবাদের জোয়ার উঠলো, জনগণের মুখোমুখি সেনাপ্রধানকে দাঁড় করালো। সেনাপ্রধানকে জনগণের মুখোমুখি দাঁড় করানো মানে পুরো বাহিনীকে জনগণের মুখে দাঁড় করানো। মিস্টার সার্জিস আলম এই বক্তব্য বিভিন্ন আঙ্গিকে দিল, সেনাবাহিনীর সাথে বৈধ সম্পর্ক কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করলো। আপনার কি মনে হয় ওরা দুই বন্ধু আলাপ আলোচনা না করে এভাবে প্ল্যান ওয়েতে পোস্ট দিতে পারে? কয়েকজন পরামর্শ দিচ্ছেন, অনেকেই পরামর্শ দিচ্ছেন ছাত্র সমাজকে। কি লিখছেন? নতুন রাজনৈতিক দল এনসিপির ভাই ব্রাদারদের জন্য একটা ফ্রেন্ডলি সাজেশন দিই শুভাকাঙ্ক্ষী হিসাবে। রাজনীতি আর অ্যাক্টিভিজম দুইটি আলাদা জিনিস। ভাইরে, তোমরা এখনো ওই দুটির মধ্যে পার্থক্য করতে পারছো না। তোমাদের পুরো রাজনীতিটারই ফেসবুক অ্যাক্টিভিজমের জায়গায় নিয়ে এসছো। এতে করে ইনস্ট্যান্ট কিছু শোরগোল করা গেলেও আখেরে কিন্তু বড় লস হয়ে যায়। ইনফ্যাক্ট অলরেডি অনেকগুলো সেক্টরে হয়ে গেছে। এখন কিন্তু আর ছাত্র হিসাবে কোনো সফট কর্নার কেউ দেখাবে না, কারণ এনসিপি এখন পুরোদস্তু রাজনৈতিক দল আর তোমরা হইলে ওই দলের নেতা। অতএব তোমাদেরকে এখন মাপা হবে রাজনীতির পাল্লাতেই। দলের সবাই নেতা হয়ে গেলেই কিন্তু সমস্যাটা শুরু হয়, অথচ একটা দলের নেতার চেয়ে কর্মীর দল
দরকার বেশি, দলের চেইন অফ কমান্ড ঠিক করো, হুটহাট করে কোনো কিছু করার আগে সবাই মিলে বসে আলাপ আলোচনা করো। অর্থাৎ ছাত্রদল নেতা হয়ে গেছে, রাজনৈতিক দল খুলে ফেলেছে, কিন্তু তারা এখনো ফেসবুকের অ্যাক্টিভিস্টই রয়ে গেছে। ফলে দেশে যা হবার তাই হচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে জামাত এবং নতুন ছাত্র দল সবাইকে খেপিয়ে তুলছে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। সেনা প্রধান বরাবরই বলছেন কোন প্রতিষ্ঠানকে দাগিয়ে দিয়ে এই দেশে শান্তি ফিরবে না। কি বলছেন সেনা প্রধান বাংলাদেশের, শুনুন আপনারা। এই অর্গানাইজেশন গুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। এই পর্যন্ত শুনে যারা বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতেই হবে, আন্তর্জাতিক চাপ আছে, তারা একদম ঠিক বুঝেছেন। আন্তর্জাতিক চাপ আছে সেনার উপর, যে চাপ হাসিনার ভারতে পালিয়ে আসার সময়ও ছিল। ভারতের চাপ, আন্তর্জাতিক চাপ, হাসিনাকে সেফ প্যাসেজ দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশের সেনা, ওয়াকারুজ্জামান সেনা প্রধান। এটা ছাত্রদল বুঝতেই পারছে না যে এইভাবে ফেসবুকের অ্যাক্টিভিজম থেকে রাজনৈতিক দল খুলে রাজনীতি করাটা দুটো আলাদা জিনিস, এক জিনিস একেবারেই নয়। ফলে যা হবার তাই হচ্ছে। এই মুহূর্তে এখনো যে অবস্থা, সেনা এই সমস্ত ছাত্র দলকে বোঝাবার চেষ্টা করছে এই বিক্ষোভটা যদি সেনার বিরুদ্ধে হয়, তাহলে সেনা যেভাবে বাংলাদেশের রাস্তায় ঘোরাফেরা করছে তাতে একটা কু হওয়ার অপেক্ষা আছে। এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান, যার পেছনে অধিকাংশ সেনা প্রধান এবং কর্তারা রয়েছেন, সেই ওয়াকারুজ্জামান বাংলাদেশের যে সরকারের দায়িত্ব নেবে না একটা বিদ্রোহ করে, সেটা এখন আর বলতে পারছি না জোর গলায়। ছাত্রদল এটা চাইছে না, তারা আওয়ামী লীগকে রেখে ভোট করতে চায় না। এখন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করেন সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? বাঁদরের হাতে তরোয়াল ধরিয়ে বাংলাদেশ নিজেদেরকে পাহারা দেবার দায়িত্ব দিয়েছে। রাজার গলার মতন বাংলাদেশের গলাও যে কেটে যাবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলাদেশের, আমাদের প্রতিবেশী দেশের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।